পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পর ফের সামনে এলো এক চাঞ্চল্যকর ঘটনা। নদিয়ার হাঁসখালি থানায় পুলিশের হাতে গ্রেপ্তার হলেন এক বাংলাদেশি মহিলা। পুলিশের দাবি, ধৃত মহিলার নাম প্রিয়াঙ্কা বিশ্বাস। তার বাড়ি বাংলাদেশের মাগুরা জেলায়। কিভাবে ওই মহিলা এদেশে প্রবেশ করলো, কোন উদ্দেশ্য নিয়ে এদেশে এসেছিল, সেই সমস্ত বিষয় নিয়ে উঠছে প্রশ্ন। তবে এই প্রশ্ন শুধু একজন মহিলাকে ঘিরে নয়, প্রশ্নটা গোটা সীমান্ত নিরাপত্তা, অভিবাসন নিয়ন্ত্রণ এবং জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে। ভারত বাংলাদেশ সীমান্ত বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তগুলির অন্যতম। প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ এই সীমান্তের মধ্যে সবচেয়ে বড় অংশ পশ্চিমবঙ্গের প্রায় 2200 কিলোমিটারেরও বেশি সীমান্ত বাংলাদেশের সঙ্গে যুক্ত। নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলি দীর্ঘদিন ধরে সীমান্ত অনুপ্রবেশের দিক থেকে সংবেদনশীল বলে বিবেচিত। সীমান্তে কাঁটাতার রয়েছে ঠিকই, কিন্তু সর্বত্র নয়। কোথাও নদী, কোথাও চর এলাকা, কোথাও ঘন জনবসতি। এই ভৌগোলিক বাস্তবতায় নিরাপত্তা বাহিনীর সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করে। গত 2 দশকে সীমান্তে হাজার হাজার অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। সরকারি তথ্য অনুযায়ী প্রতি বছরই বহু বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় আটক করা হয়। একই সঙ্গে বহু ভারতীয় নাগরিকও চোরাচালানের অভিযোগে ধরা পড়ে। অর্থাৎ সীমান্ত শুধু মানুষের যাতায়াত নয়, একটি সক্রিয় অপরাধ চক্রেরও কেন্দ্র। বিভিন্ন বছরে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদে দেওয়া তথ্য এবং সীমান্তরক্ষী বাহিনীর রিপোর্টে দেখা যায়, গত 2 দশকে হাজার হাজার বাংলাদেশি নাগরিককে ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক করা হয়েছে বা ফেরত পাঠানো হয়েছে। একদিকে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের ঘটনা বাস্তব, অন্যদিকে মোট সংখ্যাকে নিয়ে নানা দাবি, পাল্টা দাবি রয়েছে। ফলে নিরাপত্তা বিশ্লেষকদের মতে রাজনৈতিক বক্তব্যের বদলে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতেই পরিস্থিতি মূল্যায়ন করা জরুরি। প্রিয়াঙ্কা বিশ্বাসের ঘটনাটি সেই কারণেই গুরুত্বপূর্ণ। সে কিভাবে সীমান্ত পেরিয়েছিলেন, কেউ কি তাকে সাহায্য করেছিল, ভারতে প্রবেশের পর কোথায় ছিলেন, কোন কোন নথি ব্যবহার করতেন, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ডের মতো পরিচয়পত্র সংগ্রহ করেছিলেন কিনা, বা এই কাজ যদি সংগ্রহ করে থাকেন তাহলে কে তাকে সাহায্য করেছিলেন, তিনি কি একাই এসেছিলেন নাকি কোনো সংগঠিত চক্রের মাধ্যমে ভারতে প্রবেশ করেছিলেন। এই প্রশ্নগুলির উত্তর এখনো তদন্ত সাপেক্ষ। ভারতের নিরাপত্তা সংস্থাগুলি বহুবার সতর্ক করেছে যে সীমান্ত দিয়ে শুধু অর্থনৈতিক কারণে মানুষের ঢোকার চেষ্টা করে না, কখনো কখনো জাল নথিচক্র, পাচারকারী এবং অন্যান্য অপরাধ চক্র একই রুট ব্যবহার করে। এই কারণেই প্রতিটি অবৈধ অনুপ্রবেশের ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখা হয়। পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী রাজ্য হওয়ায় এখানকার নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। শুধু বাংলাদেশ নয়, উত্তর পূর্ব ভারতের যোগাযোগ, সমুদ্র উপকূল, আন্তর্জাতিক বাণিজ্য সবকিছুর সঙ্গেই এই রাজ্যের কৌশলগত গুরুত্ব জড়িয়ে রয়েছে। বিশেষজ্ঞদের মতে অবৈধ অনুপ্রবেশের সবচেয়ে বড় সমস্যা শুধু সীমান্ত পার হওয়া নয়, বরং পরে পরিচয় গোপন করে দীর্ঘদিন সমাজের সঙ্গে মিশে যাওয়া। একবার যদি ভুয়ো পরিচয়পত্র তৈরি হয়ে যায়, তাহলে একজন বিদেশি নাগরিককে শনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়ে। এই সুযোগকেই সক্রিয় হয়ে ওঠে জাল আধার, জাল ভোটার কার্ড, জাল জন্ম সনদ তৈরির চক্র। গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে একাধিকবার জাল নথি তৈরি অভিযোগে বিভিন্ন জায়গায় পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান হয়েছে। অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে এই নেটওয়ার্কের মাধ্যমে বিদেশি নাগরিকদের ভারতীয় পরিচয়পত্র পাইয়ে দেওয়া হচ্ছিল। যদিও প্রতিটি মামলায় আদালতে বিচারাধীন এবং অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়া বাকি। জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশের সুযোগ যদি অপরাধী বা জিহাদি সংগঠন ব্যবহার করে, তাহলে তার প্রভাব শুধু পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ থাকবে না, গোটা দেশের নিরাপত্তা ব্যবস্থায় ঝুঁকির মুখে পড়তে পারে। এই কারণেই কেন্দ্রীয় সরকার বহু বছর ধরে স্মার্ট ফেন্সিং, নজরদারি ড্রোন, নাইট ভিশন প্রযুক্তি এবং সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দিচ্ছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ। দেখ, এবার পুলিশের জালে আরও এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। যুবতীর নাম প্রিয়াঙ্কা বিশ্বাস, বয়স আনুমানিক 22 বছর। তিনি বাংলাদেশের মাগুরা জেলাতে থাকতেন।
গোপন সূত্রে খবর পেয়ে হাঁসখালি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। মূলত এই বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে বিতর্ক দীর্ঘদিন ধরেই চলে আসছে। নদিয়ার বাংলাদেশ সীমান্তে প্রায় 120 কিলোমিটার সীমান্তবর্তী এলাকা রয়েছে, যেখানে একাধিক জায়গায় এখনও কাঁটাতারের কোনো বেড়া নেই। সেই কারণেই এর আগে দেখা গেছে বিভিন্নভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করেছেন মূলত কোনো বৈধ নথি অর্থাৎ পাসপোর্ট ভিসা ছাড়াই। তারা ভারতে এসেছেন চিকিৎসা করানোর নাম করে কিংবা অন্য কোনো কারণে কিংবা আত্মীয়র বাড়ি বেড়াতে আসার নাম করে তারা অবৈধভাবে বাংলাদেশে আসতেন এবং এখানে এসে আর বাংলাদেশ ফেরত যেতেন না। এখানে এসেই ভারতীয় দালালদের মাধ্যমেই বিভিন্ন অবৈধ পাসপোর্ট যেমন রয়েছে, ভিসা তো রয়েছেই, পাশাপাশি ভারতবর্ষের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড রীতিমতো তারা অবৈধভাবে বানাতেন। এই নদিয়া দিয়ে প্রবেশ করে ভারতের বিভিন্ন রাজ্য, উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহার, অর্থাৎ একাধিক রাজ্যে তারা চলে যেতেন। সেখানে কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 1 বছর, কেউ 3 বছর এরকমভাবে কাজ করতেন। এরপরে এসআইআর প্রক্রিয়া আসার পর দেখা গেছে বিভিন্ন রাজ্যের পুলিশ ধরপাকড় শুরু করে, তাদের পরিচয় পত্র নেওয়ার চেষ্টা করে এবং সেখানেই কিন্তু একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা কিনা অবৈধভাবে ভিসা পাস, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এসব বানিয়ে থাকতেন ভারতে, তাদের ধরপাকড় শুরু হয়। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে বিবাদ সৃষ্টি হয়, যে প্রশ্ন ওঠে যে এতদিন ধরে যারা ছিলেন তারা কেন ভারতীয় নাগরিক হবে না। কিন্তু কেন্দ্র সরকার অর্থাৎ নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটি স্বচ্ছ ভোটার তালিকা করার প্রক্রিয়াতেই এই এসআইআর শুরু করেন। এরপরেই দেখা যায় যারা মূলত অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন কিন্তু পুলিশের জালে ধরা পড়েনি, তারাও পরবর্তীকালে বিভিন্ন রাজ্য থেকে এসে এই নদিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু করে। সেখানেই কিন্তু একাধিক বাংলাদেশের অনুপ্রবেশকারী তারা পুলিশের জালে গ্রেপ্তার হয়, তাদেরকে আদালতে পাঠানো হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হয় যে কী প্রক্রিয়ায় কীভাবে তারা ভারতে প্রবেশ করেছিলেন, কোথা থেকে তারা এই অবৈধভাবে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড তৈরি করেছিলেন। সেই সমস্ত কয়েকজন দালালও কিন্তু গ্রেপ্তার হয়েছে সীমান্তবর্তী এলাকা থেকে। বাংলাদেশ থেকে অবৈধভাবে, তার কাছে কোনো বৈধ পাসপোর্ট ভিসা ছিল না, কোনো চক্রের মাধ্যমে তিনি কিন্তু ভারতে প্রবেশ করেছিলেন এবং আবার হয়তো পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য একটা প্রক্রিয়া চালাচ্ছিলেন। ঠিক তখনই কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে হাঁসখালি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে, পরবর্তীকালে থানায় নিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসাবাদ চালানো হয়। পরবর্তীকালে তাকে রানাঘাট আদালতে, মহকুমা আদালতে তোলা হয় এবং যেটা জানা যায় পুলিশ সূত্রে খবর আদালতের কাছে অনুরোধ করা হয় যাতে এই প্রিয়ঙ্কা বিশ্বাস যিনি অনুপ্রবেশকারী তাকে তাদের হেফাজতে দেওয়া হয়। তার কারণ প্রিয়ঙ্কা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হবে যে এই চক্রের সঙ্গে আর কোনো জড়িত কিনা, কিভাবে তিনি বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন এবং তাকে কে বা সাহায্য করেছিল এই দেশে এসে, কোন দালাল মারফত তিনি এখানে ছিলেন, কোনো অবৈধ ভারতীয় নথি কিন্তু তৈরি করেছেন কিনা, একাধিক বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতকে অনুরোধ করা হয়। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।